হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে মূলত যেটা আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি জিডির একটি প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। দেখো, তোমরা জানো যে ইতিমধ্যেই যে এসএসসি জিডির নতুন নোটিফিকেশন বার হয়ে গেছে, ফর্ম অলরেডি ফিল আপ হয়ে গেছে। অতএব তোমরা যেসব স্টুডেন্টরা তোমরা প্রিপারেশন করছো বা ভাবছো প্রিপারেশন করবে, তাদের জন্য একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনে যেভাবে এই সরকারি চাকরির লাইনে কম্পিটিশন বেড়েছে, তাতে উইথাউট স্ট্র্যাটেজি কোনো একটা এক্সাম ক্র্যাক করা কিন্তু খুবই কঠিন। এবারে দেখো, স্ট্র্যাটেজি মানে এমন তো কোনো স্ট্র্যাটেজি নয় যে এই স্ট্র্যাটেজিটা ফলো করলেই তুমি পাস করে যাবে। দেখো, তোমার চাকরি পাওয়ার বা তোমার সাকসেস পাওয়ার মূল অস্ত্র বা মূল মন্ত্র হবে তোমার পরিশ্রমই। কিন্তু স্ট্র্যাটেজি একটা থাকলে কি হয় না, তো তোমার পরিশ্রমের পথটা একটু শুধুমাত্র সোজা হয়ে যায়। এটাই স্ট্র্যাটেজির হচ্ছে মূল কাজ। তাই আজকে এই ভিডিওতে মূলত তোমাদের এসএসসি জিডির প্রিপারেশন একটি স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের প্রিপারেশন স্ট্র্যাটেজি বা বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও, তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবারে দেখো, বোর্ডে আমি প্রতিটি ইনফরমেশন পরপর আলোচনা করছি। দেখো, প্রথমেই যেটা বললাম তোমাদের এসএসসি জিডি প্রিপারেশন স্ট্র্যাটেজি। ওকে, এসএসসি জিডি প্রিপারেশন স্ট্র্যাটেজি। এবার এসএসসি জিডি প্রিপারেশন স্ট্র্যাটেজির আমার মূল যেটা ফোকাস থাকবে সেটি হচ্ছে হাউ টু স্কোর 120+। তোমাদের যে এক্সামটা হবে সেখানে তোমাদের যে 160-এর মধ্যে তোমরা কিভাবে 120+ স্কোর তোমরা কিভাবে করবে, এটাই হচ্ছে আমার মূল টার্গেট। এবং এই টার্গেট নিয়ে পুরো স্ট্র্যাটেজিটা তৈরি করেছি। ওকে, এবং এই স্ট্র্যাটেজিটার আমি যে একটা নাম দিয়েছি সেটি হচ্ছে 45 ডেজ স্ট্র্যাটেজি। এর 45 ডেজ স্ট্র্যাটেজি কেন নাম দিয়েছি, তার মূল যেটা কারণ হচ্ছে এক্সাম ডেট। দেখো, এসএসসি অলরেডি এটা এক্সাম ডেট দিয়ে দিয়েছে। কবে না, ফেব্রুয়ারি-মার্চ 2024। ফেব্রুয়ারি-মার্চ 2024 তোমাদের এক্সামটা হবে। অতএব আমি ধরে নিলাম, দেখো ডিসেম্বর তো শেষ, অতএব জানুয়ারির পুরোটা এবং ফেব্রুয়ারির হাফটা আমি ধরে নিলাম। তাহলে 45 ডেজ মানে 45 দিনের মতো সময় তোমাদের কাছে। তার মধ্যেও আবার 1-2 দিন কোনো না কোনো কাজে তোমরা কোথাও না কোথাও বিজি থাকবে, এদিক ওদিক করে একটা 2-4 দিন সময় তোমাদের যাবে। তাহলে মোটমাট তোমাদের কাছে একটা 45 দিনের সময় কিন্তু আছে। তো এই যে 45 দিনের টাইম ফ্রেমে তোমরা কিভাবে নিজের বেস্ট প্রিপারেশন করতে পারবে এবং মোটামুটি একটা 120-র মতো স্কোর তোমরা করতে পারবে, সেটি নিয়ে তোমাদের সাথে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, তার আগে যেটা হলো কি না, এক্সাম ডেট তোমাদেরকে আগেই বললাম ফেব্রুয়ারি-মার্চ 2024। এবং টোটাল পোস্ট এখানে যেটা আছে সেটি হচ্ছে 26,146। দেখো, এই পোস্টটা একটু কম, আমরা একটু বেশি পোস্টে আশা করেছিলাম। পরবর্তীকালে এসএসসি এই পোস্টটা কিন্তু বাড়াতেও পারার সম্ভাবনা আছে। আর তাছাড়াও আরেকটা কি খুশির খবর, যে এসএসসি আগেই জানিয়ে দিয়েছে তার এক্সাম ক্যালেন্ডারে যে এই নেক্সট ইয়ার মানে 2024-এ লাস্ট দিকে কিন্তু আবার একটা এসএসসি জিডি নতুন ফর্ম বার হবে। অতএব সেক্ষেত্রে তোমরা খুব একটা ডিমোটিভেট কিছু হয়েও না যে এত কম ভ্যাকেন্সি। হ্যাঁ, ভ্যাকেন্সি নাম্বারটা কম, একটু বেশি ভ্যাকেন্সি আমরা আশা করেছি না, এটি ঠিক, কিন্তু ডিমোটিভেট হওয়ার কিছু নেই। ঠিক 26,146, তাও দেখতে গেলে মোটামুটি একটা ভালো নাম্বারও ভ্যাকেন্সি। ওকে, এবারে দেখো, তোমরা একটা এক্সাম প্যাটার্নটা দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের কি থাকবে, 4টি সাবজেক্ট থাকে। কি থাকে, ম্যাথ থাকে, জিআই এবং রিজনিং থাকে, জিকে জিএ থাকে এবং ইংলিশ থাকে। 4টি সাবজেক্ট, প্রতিটি সাবজেক্টে 20টি করে কোশ্চেন থাকে এবং তাতে মানে 20টি করে কোশ্চেন, 40 মার্কস। প্রতিটি কোশ্চেনে 2 নম্বর করে মার্কস থাকে। ম্যাথের 20টি, জিআই রিজনিংয়ের 20টি, জিকের 20টি এবং ইংলিশের 20, 40 টোটাল 40 করে মার্কস, টোটাল 160 তোমাদের টোটাল মার্কসটা থাকে এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকে 80টি এবং তোমার সময় থাকে 1 ঘন্টা। ওকে, সময় থাকে তোমাদের 1 ঘন্টা। এটা হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন। এই ইনফরমেশনগুলো তোমরা মোটামুটি জানো সবাই, ঠিক আছে। ডেট অফ এক্সাম ডেট, টোটাল পোস্ট, এক্সাম প্যাটার্ন, তাও তোমাদের সাথে আমি এবার আলোচনা করে দিলাম। এবারে এই যে স্ট্র্যাটেজিটা, এই যে 120 তোমরা কীভাবে পাবে 45 দিনের টাইম ফ্রেমে, তার জন্য তোমাদের সাথে আমি মূলত 12টি ইম্পর্টেন্ট পয়েন্ট বা 12টি গোল্ডেন রুল বলতে পারো তোমাদের সাথে ডিসকাস করব। ওকে, তাহলে দেখো, আমি প্রথমে একটা পয়েন্ট তোমাদেরকে বলবো এবং সেটি পরপর আমি ডিসক্রাইব করবো। ওকে, দেখো, ফার্স্ট যে পয়েন্টটা তোমাদের এখানে আছে, এই যে পুরো স্ট্র্যাটেজিটা, সেটি হচ্ছে রিড দ্য ডিটেল সিলেবাস ফ্রম অফিসিয়াল নোটিফিকেশন। দেখো, আমরা কি করি, কোনো একটা এক্সামের প্রিপারেশন শুরু করার সময়ই তার এক্সাম প্যাটার্নটা মোটামুটি উপরে দেখে নিই এবং প্রিপারেশন স্টার্ট করে দিই। তার ডিটেল সিলেবাসটা কিন্তু আমরা পড়ি না। এখানেই কিন্তু আমাদের খুব বড় ভুল। কারণ দেখো, যখনই আরেকটি জিনিস কি না, যে কোনো পরীক্ষার
অফিসিয়াল যে নোটিফিকেশান সেখানে কিন্তু ডিটেল সিলেবাসটাও দেওয়া থাকে, কিন্তু সেই জিনিসটাকে সবাই আমরা ইগনোর করে দিই যে অফিসিয়াল যে ডিটেল সিলেবাসটা দেওয়া আছে সেটা কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে আমরা কিন্তু পড়ি না, কিন্তু পড়া কিন্তু উচিত, কারণ সেখানেই তোমাদের মানে একদম অফিসিয়ালি দেওয়া থাকে যে তোমাদের কোন টপিকটা থেকে কোশ্চেন আসবে, কোনটা থেকে কোশ্চেন আসবে না। দেখা গেল কি না আমরা পড়লাম তো প্রচুর, কিন্তু যে টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল সেই টপিকগুলো হয়তো একটু কম পড়লাম, বাকি টপিকগুলোতে বেশি পড়ে নিয়েছি। তাহলে কি নলেজটা হয়তো হলো, কিন্তু সেই নলেজটা আমাদের পরীক্ষাতে খুব একটা কাজে লাগলো না, এটা হয়। তার জন্য প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে যে অফিসিয়াল নোটিফিকেশন থেকে পুরো ডিটেল সিলেবাসটা, এসএসসি জিডির অফিসিয়াল নোটিফিকেশনে পুরো ডিটেল সিলেবাস দেওয়া আছে, 4টি সাবজেক্টের কোথার থেকে কী কোশ্চেন আসবে না আসবে সেই সমস্ত তথ্যটা প্রথমেই পড়ে নেওয়া। ওকে, প্রথমেই তোমাদের পড়ে নেওয়া, এটা হবে তোমাদের প্রথম কাজ। দ্বিতীয় ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে মেক এ স্টাডি রুটিন। তারপরে তোমাদের কি করতে হবে না, সারাদিনের একটা স্টাডি রুটিন তোমাদেরকে তৈরি কিন্তু করে নিতে হবে, যে কখন আমি কোন সাবজেক্টটা পড়বো, কখন রিভাইজ করব, এই জিনিসটা। দেখো আমি যদি এখন তোমাদের কোনো একটা স্টাডি রুটিন বলে দিই সেটা কিন্তু ঠিক হবে না, কারণ দেখো আমি স্টাডি রুটিনটা হয়তো আমার মতন করে তোমাদেরকে বলে দেবো, কিন্তু সেটা তো সবার পক্ষে সেটা অ্যাপ্লাই করা বা সেটা মেনে চলা সম্ভব নয়, কারণ সবার পরিস্থিতি আলাদা আলাদা। দেখো কেউ হয়তো কোথাও কোনো টিউশন পড়ায়, কেউ কোনো তাকে হয়তো কলেজ যেতে হয় বা আদার্স কোনো কাজ থাকে, তার জন্য সারাদিনের যে শিডিউলটা সবার আলাদা আলাদা। তার জন্য তোমাদেরকে আমি বলবো যে নিজের শিডিউল হিসাবে একটা স্টাডি রুটিন কিন্তু তোমরা তৈরি করে নাও, যে কোন সাবজেক্টটা তোমরা কখন পড়বে, এবং কি না এই যে স্টাডি রুটিনটা, এই স্টাডি রুটিনটাকে মোটামুটি এটা সারাদিনে 3টি পার্টে তোমরা ভাগ করে নাও। প্রথম পার্টে তোমরা যেটা রাখো যে শুধুমাত্র পড়বে 4টা সাবজেক্টকে কখন কখন পড়বে, কি মানে কবে কোন টপিকটা পড়বে, এটা প্রথমে একটা সাজিয়ে নাও। দ্বিতীয় পার্টে কি না, দ্বিতীয় পার্টে রাখো রিভিশন, তুমি যেটা সারাদিনে পড়লে সেটিকে একবার রিভাইজ করা। ওকে, সেটিকে একবার রিভাইজ করা। আর তৃতীয় পার্টে কি না, মক টেস্ট। যেহেতু তোমাদের পরীক্ষার টাইম 1 ঘন্টা, অতএব সারাদিনে একটা 1 ঘন্টার মক টেস্ট, 1 ঘন্টার কিন্তু একটা মক টেস্ট দেওয়াটা অত্যন্ত জরুরি। এভাবে কিন্তু তোমাদের স্টাডি রুটিনটা তৈরি করে নেয়। স্টাডি রুটিনটা 3টি পার্টে ভাগ করে নিয়ে তোমরা কিন্তু তৈরি করবে। ওকে, তারপরে কি করবেন, অ্যানালিসিস পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারকে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে ডিপলি কিন্তু অ্যানালিসিস করতে হবে, কারণ দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই প্রিপারেশনের ক্ষেত্রে। কারণ দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যেই আমরা বুঝতে পারি যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, এসএসসি জিডির এক্সামে কোন টপিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, কোন টপিকটাকে কম গুরুত্ব দিচ্ছে, এই জিনিসগুলোর কিন্তু আমরা একটা স্বচ্ছ ধারণা আমাদের মধ্যে তৈরি হয় এই পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালিসিস করলে। আর দেখো তাছাড়াও কি না এসএসসি কি করে, দেখো এসএসসি তো শুধু জিডির এক্সাম নেয় না, এসএসসি প্রচুর ধরনের এক্সাম নেয়, সিএইচএসএল আছে, সিজিএল আছে, এমটিএস আছে, সিপিও আছে, জিডি আছে, বহু ধরনের এক্সাম নেয়, এবং আজ থেকে নয় অনেক দিন ধরে নিয়ে আসছে। তো এই যে জিডির ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো যে জিডি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস এবং এসএসসি সিএইচএসএল, এই 3টি এক্সামের মোটামুটি বিগত 10 বছরের কোশ্চেন পেপার যদি তোমরা ঠিক মতো অ্যানালিসিস করো, যদি অ্যানালিসিস করো, তাহলে আমি তোমাদেরকে বলছি যে ডাইরেক্ট কিছু কোশ্চেন রিপিটেশন কিন্তু তোমরা কিন্তু পেতে পারো। ওকে, ডাইরেক্ট কিছু কোশ্চেন রিপিটেশন, কারণ দেখো এসএসসি এত বেশি এক্সাম সারা বছর ধরে কন্ডাক্ট করায়, দেখো কোশ্চেনের তো একটা লিমিটেশন আছে, মানে একটা মানে নতুন কত কোশ্চেন এসএসসি প্রতি বছর প্রতিটি এক্সামে আলাদা আলাদা দেবে, কোথাও না কোথাও যে কি না কিছু কোশ্চেন রিপিটেশন হয়েই যায়। তার জন্য এই 3টি এক্সামে, বিশেষত এই 3টি এক্সাম কেন বলছি, এই 3টি এক্সামকে যদি তুমি দেখো মোটামুটি লেভেল অফ কোশ্চেনটা কিছুটা অনেকটা একই রকম থাকে। এবারে সিজিএল যদি তুমি দেখো, সিজিএলের লেভেলটা অনেক হাই জিডির থেকে, অতএব সিজিএলটা করা কেউ যদি করতে পারো তাহলে খুব ভালো, তুমি করতে পারো, কিন্তু আমি বলবো খুব একটা দরকার নেই। এমটিএস, সিএইচএসএল এবং জিডি, এই 3টি এক্সামের বিগত 10 বছরের কোশ্চেন পেপার খুব ভালোভাবে অ্যানালিসিস করো, প্রতিটি অপশন ধরে অ্যানালিসিস করো, মানে প্রতিটি কোশ্চেন রিলেটেড কোশ্চেন কি হতে পারে সেগুলো কিন্তু আগেই তুমি নোট ডাউন করে নাও। একটি কোশ্চেন তার রিলেটেড কোশ্চেন, তার অপশন ধরে রিলেটেড কোশ্চেন কি হতে পারে এগুলো আগেই নোট ডাউন করে নাও, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু বেশি। আর তাছাড়াও আগেই বললাম যে ডাইরেক্ট রিপিটেশনও কিন্তু তোমরা কিছু কোশ্চেন পেতে পারো। ওকে, এখানে তোমাদের লাভ হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তারপরে কি না টপিক ওয়াইজ স্টাডি। ওকে, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারকে যদি অ্যানালিসিস করো তাহলে কি না প্রতিটি সাবজেক্টের টপিকগুলো তোমরা বুঝতে পারবে যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকটা কম ইম্পর্টেন্ট। দেখো উদাহরণ হিসাবে যেমন তোমাদেরকে আমি জিনিস বলে দিই, যেমন দেখো ম্যাথের ক্ষেত্রে যদি তোমরা দেখো, ম্যাথ বা অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে দিয়েছে ম্যাথ, কিন্তু দেখবে পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা যদি দেখো, দেখবে অ্যারিথমেটিক বা পাটিগণিত থেকে কিন্তু 85 থেকে 90% কোশ্চেন কিন্তু পাটিগণিত থেকেই আসে ম্যাথে।
ঠিক পাটিগণিত থেকেই ইম্পর্ট্যান্ট কিন্তু। তাহলে পাটিগণিতের যে 10-12টা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো যদি তোমরা কমপ্লিট করে নাও তাহলে তোমাদের ম্যাথের মোটামুটি 80 থেকে 90% প্রিপারেশন হয়ে গেল। আর বাকি যেটা অ্যাডভান্স ম্যাথ থাকলো মানে এলজেব্রা, ট্রিগোনোমেট্রি, তারপর তোমার জিওমেট্রি, পরিমিতি, এই যে জিনিসগুলো এগুলোর থেকেও কিন্তু খুব একটা যে ডিপ কিছু কোশ্চেন, হার্ড কিছু কোশ্চেন এরকম থাকে না। মোটামুটি সিমিলার রিলেটেড কোশ্চেন এবং কি না ডাইরেক্ট ফর্মুলা বেসিস কোশ্চেনই কিন্তু থাকে। মানে যেটা তোমার অ্যাডভান্স ম্যাথ পোর্শন হচ্ছে সেখানে যে বেসিক কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার থাকে এবং তার সাথে ফর্মুলাগুলি ডাইরেক্ট যদি তুমি মুখস্থ করে নাও এবং তার থেকে কিছু অঙ্ক যদি প্র্যাকটিস করে নাও তাহলে অ্যাডভান্স ম্যাথের প্রিপারেশনটাও কিন্তু তোমাদের হয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাথের জন্য। জিআই এর ক্ষেত্রে বা রিজনিংয়ের ক্ষেত্রে যদি তুমি দেখো, রিজনিংয়েরও দেখো কয়েকটি 4-5টি ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন দেখো কোডিং, ডিকোডিং, ক্লাসিফিকেশন, ঠিক আছে, সিরিজ, অ্যালফাবেটিক্যাল সিরিজ, তারপর তোমার ওয়াটার ইমেজ, মিরার ইমেজ, নাম্বার সিরিজ, এই যে 4-5টা ইম্পর্টেন্ট টপিক এখান থেকেই কিন্তু মোটামুটি 80% কোশ্চেন তুমি দেখবে জিআই বা রিজনিংয়ের ক্ষেত্রে এসে গেছে। তাহলে এই জিনিসগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করা যায়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করা যায় তাহলে তোমার মোটামুটি জিআই বা রিজনিংয়ের প্রিপারেশনটা হয়ে যাবে। এবারে দেখো জিকে জিএ জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস। দেখো জিএর ক্ষেত্রে কিন্তু সিলেবাস প্রচুর বড়, এর সিলেবাসের কোনো শেষ কিন্তু নেই। এখানে তোমাদের প্রচুর সাবজেক্ট চলে আসে, হিস্ট্রি চলে আসে, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, পলিটি, ইকোনমি, সায়েন্স, এই জিনিসগুলো প্রচুর বড় সিলেবাস এই জিকের ক্ষেত্রে। কিন্তু জিকের ক্ষেত্রে একটা জিনিস দেখবে যে যদি তুমি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার, বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার আর স্ট্যাটিক জিকে, এই দুটো পার্ট যদি ভালোভাবে প্রিপারেশন করতে পারো তাহলে আমি বলবো জিকেরও 50% প্রিপারেশন তোমার হয়ে যাবে। 20টার মধ্যে 10টা কোশ্চেন ওই স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার থেকেই থাকবে, আর বাকি যে 10টা কোশ্চেন সেগুলি সব মিলিয়ে জুলিয়ে থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এগুলোর মধ্যে থাকবে। তাহলে জিকের ক্ষেত্রে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ারটা প্রথমেই খুব ভালোভাবে করে নাও তাহলে অনেকটা কিন্তু তোমাদের হয়ে যাবে। তারপর দেখো ইংলিশ। এবার দেখো ইংলিশ এমন একটা সাবজেক্ট যে অনেক স্টুডেন্ট একটু ভয় খেয়ে যায় যে ইংলিশ আছে, তো ইংলিশ আছে মানে ইংলিশ ভয় খাওয়ার কিছু নেই। ইংলিশ যা থাকবে সেটি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে ইংলিশ থাকবে, শুধু ইংলিশের ক্ষেত্রে কিন্তু 4টি সাবজেক্টের কোয়েশ্চেন কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে, আদার্স কোনো কোয়েশ্চেন কিন্তু আসবে না। 10তে বা মাধ্যমিকে তোমরা যা পড়েছো সেগুলোই আসবে। ইংলিশের ক্ষেত্রে যদি দেখো ইংলিশেও 4-5টাই জিনিস আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপর একটা আনসিন প্যাসেজ থাকে, আনসিন প্যাসেজটা খুব ভালোভাবে করে নেবে, সিনোনিম, অ্যান্টোনিম, এরার কারেকশন, এই 4-5টা ইম্পর্টেন্ট জিনিসই আছে যেগুলো থেকে কিন্তু ইংলিশে কোয়েশ্চেন আছে। 4-5টা করলেই মোটামুটি ইংলিশের প্রিপারেশনটাও তোমার হয়ে যাবে। আর ইংলিশের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, ইংলিশে কিন্তু খুব একটা হার্ড কিছু কোয়েশ্চেন আসে না, নর্মাল কোয়েশ্চেন ইংলিশেও আসে। ওকে, এভাবে কিন্তু টপিকগুলোকে তোমাকে বেছে কিন্তু তোমাকে কিছুটা পড়তে হবে। দেখো সব পড়ে আজকের দিনে কিন্তু কোনো সরকারি চাকরি পাস করাটা খুবই অসম্ভব, কারণ দেখো সিলেবাসের তো শেষ নেই, পড়ার তো শেষ নেই, কত পড়বে। তাহলে এই বাদ দেওয়া যে কোনটাকে আমি বাদ দিয়ে পড়বো বা কোন টপিকটাকে এলিমিনেট করবো, কোনটা একটু কম দেখবো, এটাও একটা অনেক বড় স্কিল। এই স্কিলটাও কিন্তু তোমাকে শিখতে হবে এখানে কিন্তু পাস করতে গেলে। এটাই হচ্ছে টপিক ওয়াইজ স্টাডি করতে তোমাকে হেল্প করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ওকে, তারপরে 5 নম্বরে কি না, মক টেস্ট, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। মক টেস্ট কিন্তু তোমাকে দিতেই হবে। এবং মক টেস্টের ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, মক টেস্ট তোমরা কিন্তু চেষ্টা করবে অনলাইনে দেওয়ার, অফলাইনে দিও না, কারণ এখানে যেহেতু এক্সাম অনলাইনে হবে অতএব অনলাইন এক্সাম দেবে। এখন অনেক ভালো ওয়েবসাইট আছে যেখানে কিন্তু মক টেস্ট কিন্তু ইজিলি দেওয়া যায়, অতএব মক টেস্ট কিন্তু তোমাকে দিতেই হবে। এখন রিসেন্টলি ডেলি মক টেস্ট দেওয়ার দরকার নেই, মোটামুটি 2 দিনে একটা করে মক টেস্ট এখন দিলেই মোটামুটি হবে, কিন্তু মক টেস্ট কিন্তু তোমাকে দিতে হবে। কারণ দেখো মক টেস্ট যখন তুমি দেবে প্রথম তোমার জিনিস যেটা হবে সেটা যে কোন টপিকটা, কোন সাবজেক্টের কোন টপিকটা তোমার উইক টপিক, কোন টপিকটা তোমার স্ট্রং টপিক, এই জিনিসটা তুমি কিন্তু বুঝতে পারবে। দেখো যে টপিকটা তোমার স্ট্রং সেটি বারবার রিভাইজ করে আরও বেশি স্ট্রং করবে, আর যে টপিকটা উইক সেই টপিকটাকে কিনা আরও ভালোভাবে পড়াশোনা করে দেখবে এখন যে সময়টা আছে সেই সময়টা ইউজ করে যদি সেই জিনিসগুলো ভালোভাবে পড়ো তাহলে কি হবে, সেই টপিকগুলো দেখবে ধীরে ধীরে তোমার স্ট্রং টপিক কিন্তু হয়ে যাবে। প্রথম লাভ হবে তোমার এটা। দ্বিতীয় কি জিনিস হবে না, টাইম ম্যানেজমেন্ট। এই যে 1 ঘন্টায় 80 নম্বরের কোশ্চেনের টাইম ম্যানেজমেন্ট করাটা, এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস কিন্তু হয়ে থাকবে। ডাইরেক্ট যদি তুমি এক্সামে 1 ঘন্টায় 80টি কোশ্চেন করতে চাও সেক্ষেত্রে তোমাদের এমন হতে পারে যে পরীক্ষার হলে গিয়ে সময়টা তোমাদের কম মনে হতে পারে। সেক্ষেত্রে যদি তোমরা মক টেস্ট দিয়ে যাও সেক্ষেত্রে তোমাদের কি হবে না, মোটামুটি টাইমটা তোমরা কিন্তু খুব সুন্দর করে ম্যানেজ করতে পারবে। তার জন্য মক টেস্ট দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ওকে,
তারপরে কি আছে, মেক এ মাস্টার নোটবুক, মেক এ মাস্টার নোটবুক। এবারে মাস্টার নোটবুক কিভাবে তৈরি করবে? মাস্টার নোটবুক মানে হচ্ছে যে এই যে মক টেস্ট দেওয়ার পর যে টপিকগুলো তোমার উইক, সেই টপিকগুলোকে নিয়ে 4টি সাবজেক্টের, সেই টপিকগুলোকে নিয়ে 4টি সাবজেক্টের আলাদা আলাদা খাতা তৈরি করো। উইক টপিকগুলোকে খুব সুন্দরভাবে নোট ডাউন করে নিজের নোট কিন্তু তৈরি করো এবং সেই নোটগুলি রাত্রে শোবার আগে একবার কিন্তু রিভাইজ করে নাও। 4টি সাবজেক্টে 4টি মাস্টার নোটবুক কিন্তু তোমাকে তৈরি করতে হবে, যেখানে তোমার সমস্ত উইক টপিকগুলোর নোটস কিন্তু তুমি নিজের হাতে বানাবে, ভালো ভালো বই থেকে, ভালো ভালো বা বিভিন্ন কোচিং ইনস্টিটিউট থেকেও বিভিন্ন নোটস কিন্তু নিতে পারো, বা অনলাইনে বিভিন্ন নোটস নিয়ে তোমাকে কিন্তু নিজের হাতে নোটস তৈরি করতে হবে এই 4টি সাবজেক্টের। এবং সেই যে নোটবুকটা সেটা একবার শোয়ার আগে প্র্যাকটিস তোমাকে রিভাইজ কিন্তু করে নিতে হবে, যেটা তোমাদের আগেই বললাম। ওকে, এটাই হচ্ছে মেক এ মাস্টার নোটবুক। ওকে, তারপরে দেখো 7 নম্বর পয়েন্টটা, যেটা কি না, ফোকাস অন এভরি সাবজেক্ট। ফোকাস অন এভরি সাবজেক্ট। দেখো আমরা কি ভাবি যে 4টা সাবজেক্ট আছে, 2-3টি সাবজেক্ট আমাকে স্ট্রং, যে সাবজেক্টটা হয়তো একটু উইক সেটাকে আমি বাদ দিয়ে দিব, পাস করে যাব, বাকি 3টে সাবজেক্টে ভালো স্কোর করে নেব। কিন্তু এখনকার দিনে কিন্তু এই যে মেন্টালিটি বা এই যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু ঠিক নয়। কারণ এখন কিন্তু কোশ্চেনের লেভেল কিন্তু পাল্টেছে। তুমি হয়তো ভাববে যে ম্যাথটা আমার স্ট্রং, ম্যাথে আমি 40-এর মধ্যে খুব একটা ভালো স্কোর করে নেব, কিন্তু এমন দেখা গেল যে যখন তুমি পরীক্ষার হলে যাচ্ছ, ম্যাথের কিন্তু কোশ্চেন হার্ড এসে গেছে, তখন তুমি কি করবে? তখন কি তুমি বাকি সাবজেক্টগুলো মেকআপটা দিতে পারবে যদি তোমার ঠিক মতো প্রিপারেশন না থাকে? পারবে না। তার জন্য প্রথম থেকে 4টি সাবজেক্টকেই কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। 4টি সাবজেক্টকেই কিন্তু একবারে সমান গুরুত্ব দিয়ে তোমার কিন্তু পড়তে হবে। কোনো সাবজেক্টকে যে এই সাবজেক্ট আমার বেশি গুরুত্ব, এই সাবজেক্টে কম গুরুত্ব, এভাবে কিন্তু দিলে আর আজকের দিনে যেভাবে কম্পিটিশন হচ্ছে তাতে কিন্তু পাস করা প্রায় অসম্ভব। ওকে, তারপরে কি আছে 8 নম্বর, টাইম ডিভাইডেড ইন্টু 2 পার্টস। এবার এটা দুটো মানে আছে, টাইম ডিভাইড ইন্টু 2 পার্টস। প্রথম মানে যেটা হচ্ছে যে এই যে 45 দিনের তোমার কাছে যে সময়টা, এটাকে তুমি দুটো পার্টে মোটামুটি একটা ভাগ করে নাও। প্রথম 22-23 দিন, তারপর নেক্সট 22-23 দিন, এইভাবে একটা পার্ট করে নাও। প্রথম 22-23 দিনে কি করবে না, থিওরি তুমি পড়াশোনা করো ভালোভাবে, এখানে নোটস বুক তৈরি করো, নোট তৈরি করো, প্রতিটা টপিক ওয়াইজ পড়াশোনা করো। মক টেস্টটা একটু কম দিলেও হবে, বা রিভিশনটা একটু কম করলেও হবে, সারাদিনে একবার রিভাইজ করলেই তোমার হয়ে যাবে। মক টেস্ট দুদিনে একটা দিলেও হবে প্রথম 22-23 দিন। আর নেক্সট 22-23 দিনে কি করবে, নেক্সট 22-23 দিনে তোমার প্রাইম ফোকাস থাকবে রিভিশন এবং মক টেস্টের উপর, রিভিশন এবং মক টেস্ট। নেক্সট 22-23 দিনে কোনো নতুন টপিককে তুমি আর পড়তে যাবে না, যেগুলো তোমার আছে সেগুলি রিভাইজ করবে খুব ভালোভাবে, যে টপিকগুলো উইক সেগুলোকে একটু ভালোভাবে ফোকাস করে পড়াশোনা করে যে সেগুলো স্ট্রং হয়ে যায়, এবং তার সাথে মক টেস্ট। নেক্সট 22-23 দিনে কিন্তু ডেলি মক টেস্ট দিতে হবে, ডেলি, ইচ অ্যান্ড এভরি ডে কিন্তু তোমার একটা করে মক টেস্ট কিন্তু তোমাকে দিতে হবে নেক্সট যে তোমার 22-23 দিনটা থাকছে। ওকে, এটা হচ্ছে প্রথম মানে। আর দ্বিতীয় কি না, তোমার এই যে 60 মিনিট যে সময়টা তোমাকে এক্সামে দেবে, সেটাকে তুমি এক্সাম হলেও কিন্তু দুটো পার্টে ভাগ করবে। প্রথম 40-45 মিনিটের একটা পার্ট, নেক্সট 15-20 মিনিটের একটা পার্ট। প্রথম 40-45 মিনিটে কি করবে না, সমস্ত যে ইজি কোশ্চেন আছে 4টি সাবজেক্টের, যা ইজি কোশ্চেন আছে যেগুলি তুমি একবারে দেখে পাচ্ছ, সেই সমস্ত কোশ্চেনগুলিকে তুমি করে নাও, সমস্ত ইজি কোশ্চেনগুলিকে। সেই সময় কোনো হার্ড কোশ্চেন, কোনো কনফিউজিং কোশ্চেন, কোনো টাইম টেকিং কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু নিয়ে বসে থাকবে না। এই ধরনের কোশ্চেন নিয়ে যদি তুমি বসে থাকো, তাহলে কি হবে না, সময়টাও যাবে এবং তোমার উপর মানসিক চাপের কিন্তু সৃষ্টি হবে। দেখো, একটা পরীক্ষাতে কিন্তু তুমি যতই ভালো প্রিপারেশন করে যাও না কেন, পরীক্ষার হলে যদি কোনো কারণে তোমার উপর মানসিক চাপের সৃষ্টি হয় সেক্ষেত্রে তোমার কিন্তু পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। তার জন্য পরীক্ষার হলে কোনো মতেই মানসিক চাপের সৃষ্টি হতে দেবে না। কোনো একটি কোশ্চেনকে নিয়ে বসে থাকবে না যে এটা কেন হচ্ছে না, কেন নাও হতে পারে। তুমি বাড়িতে হয়তো বারবার হয়তো ওইটা প্র্যাকটিস করেছো, কিন্তু পরীক্ষার হলে নাও হতে পারে। কারণ দেখো, বাড়িতে করার তুমি যা পরিবেশে করছো, পরীক্ষার হলের পরিবেশ কিন্তু সম্পূর্ণ তোমার আলাদা থাকে। তার জন্য কোনো জিনিস নিয়ে কিন্তু প্রথম 40-45 মিনিট যে টাইমটা, সেখানে কিন্তু বসে থাকবে না। 4টি সাবজেক্টের একবার দেখে যা ইজি কোশ্চেন সলভ করে নাও। নেক্সট 15-20 মিনিট যে সময়টা তোমার কাছে থাকছে, সেই 15-20 মিনিট টাইমটা কিন্তু তুমি ইউজ করো ওই যে কনফিউজিং কোশ্চেন, হার্ড কোশ্চেন,
টাইম টেকিং কোশ্চেন, যেগুলো একটু ক্যালকুলেশন হয়তো বেশি হবে, সেই ধরনের কোশ্চেনগুলি করার কিন্তু চেষ্টা করো। এভাবে করলে কি হবে না, তুমি পুরো 80টি কোশ্চেন কিন্তু দেখার সময় পাবে বা তুমি অ্যাটেম্প করার সময় পাবে। প্রথম থেকে যদি সময় নিয়ে নিয়ে তুমি সব করতে থাকো, যে হার্ড কোশ্চেনগুলো আছে, টাইম টেকিং কোশ্চেন সেগুলো, তাহলে কি হবে, লাস্টে অনেক ইজি কোশ্চেন যেগুলি হয়তো তুমি পারতে, সেগুলি কিন্তু তোমার হাত থেকে বেরিয়ে যাবে। তার জন্য এই স্ট্র্যাটেজিটা নিয়ে কিন্তু তোমাকে পরীক্ষার হলে বসতে হবে। আর এই স্ট্র্যাটেজিটা এখনই কেন বলছি, কারণ তোমরা যে মক টেস্ট দেবে সেখানেও কিন্তু এই স্ট্র্যাটেজিটাই ফলো করবে। তাহলে কি হবে না, এই স্ট্র্যাটেজিটাকে বারবার পরীক্ষার হলে অ্যাপ্লাই করার যে তোমার প্র্যাকটিসটা, সেটাও কিন্তু হয়ে থাকবে। সেক্ষেত্রে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে তোমার খুব একটা অসুবিধা হবে না। ওকে, এটা হলো টাইম ডিভাইড ইন্টু 2 পার্টস। তারপরে 9 নম্বরে কি, এলিমিনেশন স্ট্র্যাটেজি। এলিমিনেশন স্ট্র্যাটেজি, এবার এটা কি জিনিস দেখো, এটা হচ্ছে কি না, যে কোনো কোশ্চেনের দেখবে 4টি করে অপশান থাকে। দেখো প্রথম 40-45 মিনিট যেটা বললাম যে এই 8 নম্বর পয়েন্টটিতে, যে সমস্ত ইজি কোশ্চেনগুলি করে নেবে, তারপরের যে সময়টা সেখানে কিভাবে তোমরা কোশ্চেন অ্যাটেম্প করবে, সেখানে কি করবে না, 4টি অপশানের মধ্যে অপশান বাদ দেওয়ার চেষ্টা করবে, অপশান এলিমিনেট করার চেষ্টা করবে। প্রথমে দেখো 4টি অপশান ABCD, তোমার মনে হলো যে অপশান এ এবং অপশান ডিটা হবে না, একদম গ্যারেন্টি হবে না, ঠিক আছে, BC এর মধ্যে তোমার কনফিউশন আছে। তো তোমার BC এর মধ্যে যেটা বেশি মনে হচ্ছে তোমার যে বিটা 60% রাইট আর সিটা 40% রাইট, তো বিটা করে দাও। তাহলে কি হবে, প্রবাবিলিটি নিয়ম অনুযায়ী দুটো অপশন যদি তুমি ক্লিয়ারলি বাদ দিতে পারছো, সেক্ষেত্রে তোমার ঠিক হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। ওকে, এটা তুমি কখন করবে না, প্রথম 40-45 মিনিট সময়ে যদি তুমি দেখো যে আমি একটা ভালো স্কোর অলরেডি করে নিয়েছি, তখন করবে। আর যদি মনে হয় যে প্রথম 40-45 মিনিট যে ফার্স্ট যে স্লট টাইমটা তোমার কাছে আছে, সেখানে যদি তুমি দেখছো একটু ভালো স্কোর হয়নি, পাস করব কি করব না এটা নিয়ে একটু কনফিউশন আছে, সেক্ষেত্রে তুমি কি করবে না, ওই যে 4টি অপশানের মধ্যে যদি একটা অপশানকেও বাদ দিতে পারছো, অপশান এটাকেও যদি এলিমিনেট করতে পারছো, বাকি 3টি অপশান BCD এর মধ্যে যেটা তোমার বেশি মনে হচ্ছে সেটা কিন্তু তোমার করে দাও। কারণ দেখে একটা অপশানকেও যদি বাদ দিতে পারছো, সেক্ষেত্রে তোমার কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। এটা এই এলিমিনেশন স্ট্র্যাটেজিটাও কিন্তু তোমাকে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে হবে। এবং সেম এই যে এলিমিনেশন স্ট্র্যাটেজিটা, এটাও তুমি মক টেস্ট যখন দেবে বাড়িতে বসে, সেমভাবে কিন্তু এলিমিনেশন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবে, যাতে তোমার প্র্যাকটিসটা হয়ে যায়। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, যখন মক টেস্ট বাড়িতে দেবে, এমন ভেবো না যে বাড়িতে বসে মক টেস্ট দিচ্ছি, সেই মক টেস্টটা কিন্তু পরীক্ষার হলের মতনই করে দেবে। এমন নয় যে কোনো একটা কোশ্চেন করছো, দেখছে কনফিউশন লাগছে, বইটা বা খাতাটা দেখে করে দিলাম, এমনি কিন্তু করবে না, সেক্ষেত্রে তোমাদের ক্ষতি হবে। তোমরা মক টেস্ট যখন দেবে, প্রপার 1 ঘন্টা টাইম নিয়ে একদম পরীক্ষা হলের মতন করে কিন্তু তোমরা নিজের মক টেস্টটা কিন্তু দেবে, সেক্ষেত্রে তোমাদেরই লাভটা বেশি হবে। ওকে, তারপর দেখো 10 নম্বর পয়েন্ট কি না, টেক এ গাইড অ্যান্ড বুক। দেখো টেক এ গাইড মানে একজন টিচার বা একজন গাইডের অধীনে থাকা, এইসব প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি। এবং তার সাথে কি না, প্রতিটি সাবজেক্টের ভালো বই। দেখো এখন স্টুডেন্টরা কি করে না, ইউটিউব দেখে বা বিভিন্ন ভিডিও দেখে প্রিপারেশন করতে যায়, কিন্তু সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে ভালো প্রিপারেশন হয় না। মনে হয় যে আমরা খুব ভালো প্রিপারেশন করলাম, কিন্তু এক্স্যাক্টলি যখন পরীক্ষার হলে তুমি পরীক্ষা দিয়ে বার হবে, তখন বুঝতে পারবে যে না, প্রিপারেশন খুব একটা ভালো হয়নি। কারণ উইথাউট বই, ঠিক আছে, বই ছাড়া কিন্তু যে কোনো সাবজেক্টের প্রিপারেশন করা কিন্তু খুব কঠিন। বিশেষ করে যদি তোমার কাছে টেক্সট বই থাকে ক্লাস 8-9-10-এর, তাহলে খুবই ভালো। তাছাড়া বিভিন্ন সাবজেক্টের ভালো ভালো বই মার্কেটে পাওয়া যায়, সে সমস্ত বই কিন্তু 4টা সাবজেক্ট একটা করে বই থাকা কিন্তু তোমার অত্যন্ত জরুরি। এবং তার সাথে কিনা একটা গাইডেন্স বা একজন টিচারের অধীনে থাকা, একজন টিচারের অধীনে থাকাটাও কিন্তু অত্যন্ত জরুরি। দেখো এখানে কি না, অনেক স্টুডেন্ট বলতে পারে যে আমি নিজে পড়েই পাস করে যাব। হ্যাঁ, তুমি করতে পারো, অনেক স্টুডেন্ট করেও, এমন নয় যে করে না। কিন্তু এসএসসি জিডিতে যেসব স্টুডেন্টরা আসে, তারা কি হয় না, মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট হয়। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে নিজে পড়ে বা সেলফ স্টাডি করে, পুরোটাই সেলফ স্টাডির বেসিসে এক্সাম পাস করাটা কিন্তু খুব কঠিন। সেক্ষেত্রে যদি একজন টিচার বা গাইডের অধীনে থাকা যায়, সে কি করবে না, তোমার প্রিপারেশনের পথটাকে একটু সহজ করে দেবে। দেখো কোনো টিচারই তোমার হয়ে পরীক্ষা দিতে যাবে না, মাঠে দৌড়াতেও যাবে না, তোমাকেই সব করতে হবে, তোমাকেই পরিশ্রম করতে হবে। কারণ অ্যাটলিস্ট চাকরিটা কিন্তু লাস্টে তুমিই পাবে, তোমার যে টিচার আছে সে কিন্তু পাবে না। ওকে, কিন্তু টিচার কি করবে না, তোমার এই যে চলার পথটা, এই যে প্রিপারেশনটা, এইটাকে একটু ইজি করে দেবে, একটু তোমাকে ইজি করে দেবে, তোমাকে সঠিক পথটা তোমাকে দেখাবে তো তোমার একজন টিচার বা গাইড। তার জন্য গাইড থাকাটা জরুরি, এবং তার সাথে প্রতিটি সাবজেক্টের ভালো বই। এবারে বই বললাম মানে এমন ভেবো না যে প্রতিটি সাবজেক্টের খুব দামি দামি ভালো ভালো বই কিনতে হবে। আমি বলবো তোমার কাছে 4টি সাবজেক্টে যা যা তোমার কাছে হাতের কাছে বই আছে,
যদি টেক্সট বুক আছে আরও ভালো, তাছাড়া কোনো সাবজেক্টের যদি আলাদা কোনো বই আছে সে বই দিয়েই পড়াশোনা করো। প্রতিটি সাবজেক্টেই ভালো বই, দেখো প্রতিটি সাবজেক্টের জন্য এখন আবার আলাদা আলাদা করে বই কোনো কিনতে যেও না, যা আছে তোমার হাতের কাছে বই সেই দিয়ে পড়াশোনা করো, সেই দিয়েই হবে। ওকে, তারপরে কি 11 নম্বর পয়েন্ট, স্টার্ট রান। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এসএসসি জিডির প্রিপারেশনের ক্ষেত্রে, যে স্টার্ট রান। এখন থেকেই কিন্তু তোমার পিইটির প্রিপারেশন বা রানিংয়ের প্রিপারেশন কিন্তু তোমাকে নিতে হবে। ওকে, কারণ দেখো এখানে 5 কিলোমিটার দৌড় থাকে 24 মিনিট টাইমে। অতএব 5 কিলোমিটার দৌড়টা কিন্তু প্রতিটি স্টুডেন্টের কাছে কিন্তু ইজি নয়। দেখো কিছু স্টুডেন্ট থাকে যারা এক্সেপশনাল স্টুডেন্ট, যারা মাঠে সবসময় ভালো, যারা যে কোনো সময় 5 কিলোমিটার দৌড়াতে পারবে, কিন্তু সব স্টুডেন্ট তো একই হয় না। মোটামুটি এখানে অ্যাভারেজ স্টুডেন্টরা থাকে, তাদের জন্য কিন্তু এই 5 কিলোমিটার দৌড়টা খুব একটা ইজি নয়। অতএব এখন থেকেই কিন্তু তোমাকে এই রিটেন এক্সামের পাশাপাশি তোমাকে কিন্তু সারাদিনে একবার হলেও কিন্তু মাঠে গিয়ে রানিংয়ের প্রিপারেশনটা অবশ্যই কিন্তু শুরু করে দেওয়া উচিত। না যদি শুরু করো তাহলে কিন্তু কী হবে, যদি তুমি পরীক্ষাটা পাসও করে যাও তুমি কিন্তু পিইটিতে ফেল করে যাবে, সেক্ষেত্রে তোমার খুব একটা লাভ হবে না। তার জন্য জিডিতে চাকরি পেতে গেলে এই এক্সামের পাশাপাশি, রিটেন এক্সামের পাশাপাশি পিইটির প্রিপারেশন কিন্তু এখন থেকে স্টার্ট করে দাও। আমি বারবার বলছি এখন থেকে স্টার্ট করে দাও, সেটা তোমাদের জন্যই লাভজনক হবে। ওকে, আর লাস্টলি যেটা পয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ডু নট প্যানিক বা ডু নট নার্ভাস হয়েও না। তাতে তোমার এই প্রিপারেশন করার সময় হোক বা মক টেস্ট দেওয়ার সময় হোক বা তোমার এক্সাম হলেই হোক, নার্ভাস কিন্তু কোনো মতেই হবে না। নার্ভাস যদি একবার হও সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষা পাস করতে পারবে না, অসম্ভব ব্যাপার। নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। দেখো এটি শুধুমাত্র একটি পরীক্ষা, ঠিক কোনো একটি পরীক্ষা কিন্তু তোমার লাইফকে কিন্তু ডিসাইড করতে পারে না যে তোমার লাইফে কি হবে বা তুমি লাইফে সম্পূর্ণ ফেলিও, এই ধরনের কিন্তু চিন্তা ভাবনা আনবে না যে এই একটি এক্সাম, এই এক্সামটা পাস না করলে আমার কি হবে, কিচ্ছু হবে না। ঠিক আছে, আরও অনেক এক্সাম আছে, জীবনে অনেক সুযোগ পাবে পাস করার। তার জন্য কি না, নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। নিজের বেস্টটা দিয়ে প্রিপারেশন করো, নিজের বেস্টটা দিয়ে প্রিপারেশন কিন্তু করো, দেখবে কিন্তু তোমার সাকসেস কিন্তু তোমার হবেই হবে। প্যানিক হয়েও না, নার্ভাস কিন্তু হবে না, মানসিক চাপের কোনো কারণে সৃষ্টি করার কোনো কিন্তু কারণ নেই। ওকে, এবারে দেখো এই যে প্রথমেই যেটা বললাম তোমাদেরকে, যে 120 স্কোর, 120+ স্কোর তোমরা কিভাবে করবে প্রিপারেশন তো করবে, কিন্তু তার সাথে তোমরা দেখো তোমাদের এখানে 4টি সাবজেক্ট আছে, ম্যাথ, জিআই, রিজনিং, জিকে, জিএ এবং ইংলিশ। দেখো 4টি সাবজেক্টের মধ্যে যদি তোমরা দেখো ম্যাথ এবং জিআই বা রিজনিং, এই দুটো সাবজেক্ট কিন্তু একটু বেশি স্কোর করা যায়। কারণ কি, কারণ এই দুটো সাবজেক্টের যে সিলেবাস আছে তার মধ্যে একটা লিমিটেশন আছে। জিকে বা ইংলিশের ক্ষেত্রে লিমিটেশনটা কিন্তু নেই বললেই চলে। আমি তোমাদেরকে জিকের ক্ষেত্রে বলে দিলাম স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার থেকে কোশ্চেন আসছে, যেটি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে অ্যানালিসিস করে বললাম। এবার এবছরের যে কোশ্চেন সেখানে নাও আসতে পারে, তার জন্য কি না জিকের বা ইংলিশের ক্ষেত্রে কিন্তু লিমিটেশন নেই। কিন্তু ম্যাথ আর জিআইয়ের ক্ষেত্রে ম্যাথের কি পার্টিকুলারলি সেই 10টা চ্যাপ্টার থেকেই কোশ্চেন দেবে, তার বাইরে যাওয়ার তো নেই, তার বাইরে কিছু নেই, তাই কি কোশ্চেন দেবে তোমাদেরকে। তার জন্য ম্যাথ এবং জিআই, তার যে 40 এবং 40, এই যে 80 নম্বরটা, এই 80 নম্বরটাতে মোটামুটি তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন করো তাহলে 65 থেকে 70, ঠিক আছে, 65 থেকে 65 থেকে 70 মোটামুটি স্কোর করাটা আমার মনে হয় না খুব একটা কঠিন তোমাদের হবে জিকে এবং রিজনিংয়ের, ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে। ওকে, আর জিকে এবং ইংলিশ, এই যে দুটো আছে জিকে এবং ইংলিশ, এখানে আমি তোমাদেরকে যেটা বলবো, এখানে যে এই যে 80 নম্বর 40, 40, 80, এখানে মোটামুটি তোমরা চেষ্টা করো 45 থেকে 50 স্কোর রাখা। তাহলে দেখো 65, 45, 110, আর 70 এবং 50, 120, তাহলে মোটামুটি তোমাদের 110 থেকে 120-র মধ্যে একটা স্কোর কিন্তু তোমাদের দাঁড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমাদেরকে আনতেই হবে, কারণ দেখো প্রিভিয়াস ইয়ার যদি কাট আপটা তোমরা অ্যানালিসিস করো দেখবে 95 অ্যারাউন্ড কিন্তু কাট আপ ছিল, এবারে কিন্তু কাট আপ কিন্তু তার থেকে বাড়বে। এবং কি না, তোমরা যদি 120-কে টার্গেট করে পড়াশোনা করো, 120-কে টার্গেট করে যদি পড়াশোনা সেই লেভেলে করো 120-কে টার্গেট করে, তবেই কিন্তু তোমার স্কোরটা যে 110-এ গিয়ে দাঁড়াবে। তোমরা যদি টার্গেটই করো এই যে আমি কোনো কারণে কোনোভাবে 100 পাই, সেক্ষেত্রে তোমার স্কোরটা হচ্ছে 95 কি 90 হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার পাস করাটা কিন্তু মুশকিল হয়ে যাবে। অতএব কিনা ফাইনাল সিলেকশন যদি তুমি নিতে চাও, ফাইনালি চাকরি পেতে চাও, দেখো তোমার টার্গেট তো শুধুমাত্র রিটেন এক্সামটা পাস করা নয়, তোমার মূল টার্গেট কি হবে,
যে চাকরি পাওয়া, তার জন্য কি করতে হবে না, যেটা কাট আপ যাবে তার থেকে কমসে 8 থেকে 10 নাম্বার কিন্তু এক্সট্রা তোমাকে তুলে রাখতে হবে, যাতে ফাইনাল যে যখন মেরিট লিস্ট আসে সেখানে কিন্তু তোমার নাম থাকে। তার জন্য 120কে টার্গেট করেই যদি পড়াশোনা করো তবে যাই তোমার হয়তো স্কোরটা 110-এ দাঁড়াবে। তার জন্য আমি 120 প্লাস তোমাদেরকে বললাম, এভাবে কিন্তু তোমাকে প্রিপারেশন করতে হবে। এবারে অনেকে হয়তো বলবে যে 160-এ 120 তোলাটা কঠিন, যতটা সহজে বলে দেওয়া যত সহজ করাটা অতটাই কঠিন। হ্যাঁ, এই কথাটা ঠিক যে বলাটা যতটা সহজ করাটা অতটাই কঠিন, কিন্তু করতে তো তোমাদেরকেই হবে। দেখো, তোমরা চাকরি পেতে চাও কিন্তু কঠিন পরিশ্রম করবে না, কঠিন কম্পিটিশন ফেস করবে না এবং চাকরি পাবে, এটা তো হবে না। চাকরি পেতে গেলে তোমার কঠিন পরিশ্রমই করতে হবে, কঠিন কম্পিটিশন ফেস করতে হবে, 160-এ একটা ভালো স্কোর করতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যাটলিস্ট চাকরি পাবে। কারণ দেখো, তোমাকে এখানে চাকরি পাওয়ার মূল জিনিস হচ্ছে রিটেন এক্সামটাই 160-এ যত বেশি স্কোর করবে তত বেশি চাকরি পাওয়ার সুযোগ। কারণ দেখো, পিইটি যে এক্সাম, সেখানে তোমার তুমি যদি যে 5 কিলোমিটার দৌড়ে 15 মিনিটেও কমপ্লিট করো, কোনো লাভ নেই। ওটা শুধুমাত্র কোয়ালিফাইং ইন নেচার। তোমার মূল তো 160-এ তোমায় কিন্তু বেশি স্কোর করতেই হবে ফাইনালি কিন্তু এসএসসি জিডিতে চাকরি পাওয়ার জন্য। ওকে, ঠিক আছে। তাহলে যেসব বন্ধুরা প্রিপারেশন করছো তারা নিজের লেভেল অফ প্রিপারেশনটা বাড়াও। এই 12টি পয়েন্ট যেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম, এই 12টি পয়েন্টকে তোমরা ফলো করে নিজের প্রিপারেশনটা করো, দেখবে নিজের প্রিপারেশন লেভেলটা বাড়বে, তোমাদের কিন্তু তোমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে, আত্মবিশ্বাস কিন্তু বাড়বে। আরেকটা জিনিস বলে দিই যে আত্মবিশ্বাস রাখবে, ঠিক আছে? নার্ভাস কিন্তু হয়েও না। আবার বলছি, নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, নার্ভাস হয়ে না, নিজের উপর আত্মবিশ্বাস রেখে প্রিপারেশন করো, পরীক্ষা দাও, তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে এবং অবশ্যই তোমরা কিন্তু জীবনে সফলতা পাবে। ওকে, ঠিক আছে। তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।